তো এখানে তোমার একাইন শব্দের অর্থ হলো কাটা। একাইন শব্দের অর্থ হলো কাটা। এখানে আছে ডার্ম। ডার্ম মানে হচ্ছে লেয়ার বা ত্বক বোঝায়। আর আটা, শেষ হচ্ছে আটা। আটা মানে কি? বহন করা। তাহলে ত্বকে কাটা বহন করা প্রাণী। একাইনোডার্মাটার মানে কি? ত্বকে কাটা বহন করা। এই পর্বে যদি আমরা একটা উদাহরণ লিখি, সেটা হলো স্টারফিশ। স্টারফিশ বা তারা মাছ এই পর্বের একটা প্রাণী। স্টার মানে কি? 5টা বাহু আছে, এটাকে বলে স্টার। এই স্টারফিশের শরীরে আমরা দেখব এরকম অসংখ্য কাটা 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 কাটা, অসংখ্য কাটা কাটা, এরকম পুরা শরীর জুড়ে এরকম অসংখ্য কাটা আছে। তো ত্বকের মধ্যে তারা কাটা বহন করে। অনেক সময় সমুদ্রের পাড় বা বিচের মধ্যে এই স্টারফিশ দেখা যায়। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, বাট এদেরকে কখনো ধরা যায় না। বুঝছো? তুমি হাতে নিতে পারবে না। কেন পারবে না? কারণ এদের শরীরে কাটা আছে। শরীরে কাটা আছে, এজন্য এদেরকে ধরা যায় না। তো কাটা বহনকারী, কাটা বহনকারী কোথায়? ত্বকে। এই পর্বের একটা নাম আছে, এটাকে বলে কণ্টক প্রাণী। অপর নাম লেখা আছে কণ্টক প্রাণী। কণ্টক প্রাণী মানে ত্বকে কাঁটাযুক্ত প্রাণী, এটাকে বলে কণ্টক প্রাণী। একাইনোডার্মাটার বাংলা কি? কণ্টক প্রাণী। কণ্টক প্রাণী একাইনোডার্মাটা। আচ্ছা, এখন সাপোজ আমি এই যে কাটা, তাদের এই কাটাটা একটু জুম করব। এখানে যে কাটাটা আছে একটু জুম করব, এটা জুম করে দেখবো আর কি। জাস্ট এটাকে আমরা জুম করে দেখতেছি। তো এই যে কাটা, এইখানে ধরো কাটা আছে, এটা তার বডি। এখান থেকে ধরো কাটা বের হইছে, এই ধরো একটা কাটা। তো ফুটবল খেলার নিচে কিন্তু কাটা কাটা থাকে, এটা তোমাকে বলছিলাম। এটার নাম কি? স্পাইক বলে, ঠিক আছে? এটা বলছিলাম যে ছেলেরা চুলচুক্ষা করে, ওটাকে বলে স্পাইক। তো এটার নাম কি? এই যে কাটাটা, এটা হলো কাটা। আমরা কাটা পড়তেছি। এই যে যার কাটাটা, এই কাটাটার নাম হলো তোমার, এই যে এই কাটাটা আর কি, এই কাটাটার নাম হলো স্পাইক। স্পাইক স্পাইক নামক একটা কাটা আছে। যেহেতু এটা কাটা, তা 100% এটা কি শক্ত হবে। স্পাইকটা কেমন হবে? অবশ্যই শক্ত হবে, ঠিক আছে? এটাকে আমরা স্পাইক বলবো। স্পাইক থেকে আসবে স্পাইন। তো কণ্টক প্রাণী যে কোনো কাটাকে আমরা স্পাইক বলি, বাট এইখানে বলবো আমরা কি? স্পাইন, ঠিক আছে? স্পাইক, স্পাইন। স্পাইক মানে নরমাল কাটা, আর তাদের যে কাটাটা, এটা স্পেশাল নাম কি? স্পাইন। যে কোনো কাটাকে আমরা স্পাইক বলবো, মানে চোখা এমন কোনো কিছুকে, শার্প কোনো কিছুকে আমরা বলবো কি? স্পাইক। স্পাইক থেকে আমরা মনে রাখবো স্পাইন। তাহলে এদের যে কাটাটা আছে, এটার নাম কি? স্পাইন। আচ্ছা, ধরো এখানে আরেকটা দিলাম। স্পাইনের মাঝে মাঝে আরেক ধরনের কাটা থাকে, এটা ধরো স্পাইন। স্পাইনের মাঝে মাঝে আরেক ধরনের কাটা থাকে। দেখো, এটা অন্য কালারে রাখি। এই কাটাগুলো এরকম এরকম, এই কাটাগুলো তোমার এরকম, ঠিক আছে? ওই যে কাঁকড়ার পায়ের মতো অনেকটা যেরকম। তো এদের একটা সুন্দর নাম আছে। এই যে এদেরকে বলা হয় পেডিসিলারি। পেডিসিলারি 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 এটাকে ধরেন উল্টা করে যদি রাখতাম, এই পেডিসিলারিকে ধরো উল্টা করে রাখি, এরকম উল্টা করে রাখতেছি, এই যে এরকম। এটা মনে হইতেছে না ধরো রোবটের পা, অনেকটা মনে হইতেছে একটা পায়ের মতো। এটা কোনো কিছু একটা পায়ের মতো মনে হইতেছে, উল্টে রাখলে মনে হইতেছে কোনো একটা কিছুর পা। তো এটা দেখতে পায়ের মতো। এই যে পেডি শব্দের তো পোড়ো মানে কি? লেগ। পোড়ো, POD, পোড়া মানে বা পোড়ো মানে পা। আর এখানে আছে সেল। সিলারি কথাটা আছে সেল থেকে। এখানে ক্ষুদ্র কোষ বোঝাইতেছে, এখানে ছোট ছোট কোষ দিয়ে এই পাটা তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে সেলিয়ারি সেল, স্মল সেল। এখানে আছে স্মল সেল, ছোট ছোট কোষ দ্বারা এই পাগুলো গঠিত হয়েছে, এই জন্য এটার নাম কি? পেডিসিলারি। এটাও কিন্তু কাটা হিসেবে ব্যবহৃত হয়। তো এটা কি করে? ওই পিন যে খুলে, ধর আমরা শীটের মধ্যে পিন লাগাইছি, এখন পিন খোলার জন্য কিন্তু শুধু একটা মেশিনের মতো আছে, এরকম টান দিয়ে খুলে ফেলে। আমাদের অফিসে কিন্তু আছে।
দাঁড়াও দেখি আছে কিনা। সামাদ, সামাদ কই গেল? আচ্ছা নাই এখন। তো এইটা দ্বারা কি করে, কোনো কিছু কাটে। মনে রাখবা, ধরো এরা যখন চলাচল করে পানির মধ্যে তো অনেক কিছুই থাকে, শৈবাল থাকে, ময়লা আবর্জনা থাকে। ধরো কোনো একটা সুতা অথবা শৈবাল এখানে ধরো আটকা পড়লো কোনো কারণে, তো এরা কি করবে, এগুলো দ্বারা কাটবে। তো এই পেডিসিলারি, এটা জাস্ট তুমি মনে রাখতে পারো যে পেডিসিলারি দ্বারা কি করে, যে ময়লা পরিষ্কার অথবা যে শৈবাল টৈবাল এগুলো যদি তার শরীরে আইসা পড়ে আটকে যায়, তাহলে এগুলো কি কাটে। ময়লা শৈবাল এগুলো কি কাটিং, এগুলো সে কাটে, ঠিক আছে, এগুলো সে এরকম ভাবে কাটা ফেলে। তাহলে তাদের বহিঃকঙ্কাল হিসেবে কাজ করতেছে স্পাইন এবং কি পেডিসিলারি, এই দুটো কথা মনে রাখতে হবে, স্পাইন এবং পেডিসিলারি। একাইনোডার্মাটা কন্টক্ট প্রাণী, ত্বকের মধ্যে অনেক কাঁটা আছে, কাঁটাগুলা স্পাইন, যেটাকে আমরা স্পাইক বলি, স্পাইক মানে কাঁটা, কোন কাঁটা, কোন ধরনের কাঁটা, কোন ধরনের স্পাইক, এটাকে বলা স্পাইন, স্পাইন। এন্ড পেডিসিলারি, পেডিসিলারি, ঠিক আছে, পেডিসিলারি, পেডি মানে পোড়ো, পোড়ো মানে পা, সিলারি, এটা দেখতে মনে হচ্ছে কোনো একটা রোবটের পা বা একটা পায়ের মতোই মনে হইতেছে। আর এটা দ্বারা কোনো কিছু কাটে, এই প্রাণীদের মধ্যে কোনো ময়লা অথবা কোনো শৈবাল বা কোনো সুতার মতো যদি আটকা পড়ে, এটাকে সে কাটতে সহায়তা করে। আচ্ছা, তাহলে এই দুটো হলো তার কাঁটা, স্পাইন এবং পেডিসিলারি, এদের কাঁটা। এই কাঁটার সাথে কখনো প্যাচ লাগাবা না পরিফেরার কাঁটা। পরিফেরার কাঁটা এটা কিন্তু অনেকটা কাছাকাছি, ওটা ছিল স্পঞ্জিন এবং স্পিকিউল। পরিফেরার কাঁটা ছিল কি বলতো, পরিফেরার কাঁটা ছিল, পরিফেরার কাঁটা ছিল স্পঞ্জিন, স্পঞ্জিন, এটা লিখো, স্পঞ্জিন। আর কি ছিল, স্পিকিউল, স্পিকিউল। আর এদের কাঁটা অর্থাৎ পর্ব নম্বর 8 এর কাঁটা স্পাইন এবং পেডিসিলারি, পেডিসিলারি, স্পাইন এবং পেডিসিলারি, এইগুলো তার কাটার কথা। কি কি না কি ছিল, স্পিকিউল আর একটা কি ছিল, হ্যাঁ স্পিকিউল ছিল, বাট ওইটা অবলম্বন দিতে ছিল, এটাকে তুমি বলতে পারো যারা অবলম্বন দেয় ওরা বহিঃকঙ্কাল হিসেবে কাজ করে। স্পিকিউলি ধরো, সমস্যা নেই, ওইটাকেও নেওয়া যায়, ওটা নিলে পাপ হবে না, স্পঞ্জের নিতে পারো, কারণ কাটার অবলম্বন সে দান করতেছিল, ওটাকে বলা যায়। তাহলে পর্ব নাম্বার 1 বা পরিফেরার মধ্যে আমরা পাবো স্পিকিউল, স্পঞ্জিন, এবং 8 নাম্বার পর্বে আমরা পাবো স্পাইন এবং পেডিসিলারি, ঠিক আছে। এরা বহিঃত্বকে থাকে, অবলম্বন দেয়। প্রতিসাম্যতা একটু দেখে ফেলি, প্রতিসাম্যতা। তো আমরা বলছিলাম 3 থেকে বাকি সবাই কেমন, প্রতিসাম্যতার ক্ষেত্রে সবাই দ্বিপার্শ্বীয়, বাট আমি বলছিলাম 8 এর ক্ষেত্রে একটা সমস্যা আছে। 8 এর ক্ষেত্রে তুমি যদি বলে প্রতিসাম্যতা কেমন, তুমি প্রশ্ন করবা লার্ভার প্রতিসাম্যতা নাকি পূর্ণাঙ্গ প্রাণীর প্রতিসাম্যতা, লার্ভার প্রতিসাম্যতা নাকি পূর্ণাঙ্গ প্রাণীর প্রতিসাম্যতা। যদি লার্ভা বলে এক উত্তর, যদি পূর্ণাঙ্গ প্রাণী বলে তখন আরেক উত্তর। তো প্রথমে তোমার শিখতে হবে এই পর্বের একটা লার্ভার নাম। একাইনোডার্মাটার একটা লার্ভা, গুরুত্বপূর্ণ লার্ভা, সেটাকে বলা হয় বাইপিনারিয়া লার্ভা। একটা লার্ভা আছে তার নাম বাইপিনারিয়া, পিনারিয়া, আমি বাইঙ্গা ভেঙে লিখলাম বাইপিনারিয়া। বাই মানে 2, পিনা শব্দের অর্থ হলো তোমার পাতা বা ছোট পাতা বোঝায়, আর আরিয়া শব্দের অর্থ বহন করা, আরিয়া ফেরা এগুলো মানে কি বহন করা। বাইপিনারিয়া মানে 2টা পাতা, বা এটাকে বলতে পারি ডানাও বলা যায় অনেক সময়, 2টা পাতা বা অথবা ডানা বহন করা। তো বাইপিনারিয়া লার্ভা এমন একটা লার্ভা, বাইপিনারিয়া লার্ভা এমন একটা লার্ভা, ধরো এরকম, সে এরকম একটা ডানা বহন করতেছে বা পাতা বহন করতেছে, আর এদিকে একটা এরকম ডানা বা পাতা বহন করতেছে, ঠিক আছে। এটা ধরো একটা ছোট একটা লার্ভা, এটা প্রজাপতি বাবার কারণ নাই, প্রজাপতি পাইব না। তো এইটাকে যদি আমি মাঝখান থেকে কাটি, মাঝখান দিয়ে কাটি, তাহলে কিন্তু সমান 2 ভাগে ভাগ হবে, কারণ তার 2টা পাখা আছে বা 2টা ডানা আছে বা 2টা পিনা আছে। আমাদের যে কানটা, এইটুকু কিন্তু পিনা বলা হয়। আমাদের কান টোটালি 3 ভাগে বিভক্ত, আমরা অল্প একটু দেখতে পাই। আমাদের কান কিন্তু ভিতরে, আসল কান কিন্তু ভিতরে, এটাকে বলে আমাদের কানের পিনা। হ্যাঁ, পরে এখানে থাকে মধ্যকর্ণ, পরে ভিতরে থাকে অন্তকর্ণ। ওই যে কান 3 ভাগে বিভক্ত,
বহিকর্ণের একটু পার্টের নাম হচ্ছে পিনা, বুঝছো? এটাকে পিনা বলে। আমাদের বহিকর্ণের এই বাহিরের পার্টটাকে বলে পিনা। পিনা মানে পাতা, এটা ডাইকা রাখছে, বুঝছো? চোখের পাতা যেরকম আমাদের চোখ দিয়ে ডাইকা রাখছে, এই পাতাটা আমাদের কানকে ডাইকা রাখছে, কানের ভিতরে পার্টগুলোকে ডাইকা রাখছে। এটাকে কি বলে? পিনা বলে, ঠিক আছে? পিনা। আবার নারকেল গাছ আছে না, নারকেল গাছের মধ্যে তোমরা পাতা দেখছো না? এই যে নারকেল গাছের মধ্যে এরকম একটা ডাগা থাকে, আমাদের এলাকায় বলে ডাগা। তো এইখান থেকে বের হয় শলাকা, যেগুলোতে আমরা ঝাড়ু বানাই, ঠিক আছে? ঝাড়ু যে বানাই, এক একটা শলাকা, শলাকার মধ্যে এরকম সবুজ আবার পাতার মতো থাকে। খেয়াল করো, আমাদের মনে হইতে পারে প্রত্যেকটা শলাকা মানে একটা পাতা, এরকম মনে হইতে পারে, এদিকেও কিন্তু আছে। তবে মনে রাখবা, প্রত্যেকটা শলাকা কিন্তু একটা পাতা না। এই পুরা জিনিসটা, পুরা ডাগ্গাটা একটা পাতা। মানে নারকেল গাছে আমাদের দুইটা রয়েছে একদম গোড়ার মধ্যে, এই পুরা জিনিসটা একটা পাতা। এখান থেকে যেগুলো বের হয়েছে এগুলো কিন্তু পাতা না, এদেরকে বলা হয় পিনা। পিনা মানে ছোট পাতা বা পত্রক বলা হয়, পিনা বা পত্রক। ছোট পাতা বা পাতার একটা খণ্ড, পাতার খণ্ডকে বলা হয় পিনা। তো নারকেল গাছের পুরোটা মিলে কিন্তু একটা পাতা, একটা শলাকা কিন্তু একটা পাতা না, এদেরকে বলে পিনা। তাহলে এই যেগুলোকে আমরা পিনা বলতে পারি। পিনা মানে ছোট পাতা, পিনা মানে ডানাও, কোন কোন ক্ষেত্রে পিনা মানে ডানা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এইখানে ধরো, এখানে একটা পাতার মতো পার্ট আছে, এইদিকে একটা পাতার মতো পার্ট আছে, দুইটা আছে। পিনা আছে কয়টা? দুইটা। এজন্য তাকে মাঝখান দিয়ে কাইটা ভাগ করা যাবে। এইখানে দেখো বাই আছে, বাই। লার্ভা দশা, একটা লার্ভা দশার নাম কি? বাই পিনার। এখানে বাই আছে, বাই মানে দুই। তাহলে মনে রাখবা, লার্ভা দশার প্রতিসাম্যতা কেমন? এটা হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? এটা হবে কি? দ্বিপার্শ্বীয়। তাহলে লার্ভা দশা হবে দ্বিপার্শ্বীয়। আর পূর্ণাঙ্গ প্রাণী, এটা একটু ডিফিকাল্ট, একটু টাফ। পূর্ণাঙ্গ প্রাণীর প্রতিসাম্যতা কেমন হবে এটা বোঝার জন্য তোমার একটা চিত্র আঁকতে হবে। এই যে বাইপিনারিয়া লার্ভাটা, বাইপিনারিয়া লার্ভাটা এইটা বড় হয়ে যখন সে অ্যাডাল্ট হবে, এটা যখন অ্যাডাল্ট হবে সে হয়ে যাবে স্টারফিশ। যখন সে অ্যাডাল্ট হবে তখন সে হয়ে যাবে স্টারফিশ। এটা ধরো স্টারফিশ। এখন তুমি এই স্টারফিশকে যেভাবেই কাটো না কেন, যদি মাঝখান দিয়ে ছুরি চালাও, সমান দুই ভাগে ভাগ করতে পারবে না, কারণ তার বাহু 5টা। জোর থাকলে কিন্তু করা যেত, বাট বিজোর থাকলে সমান দুই ভাগে ভাগ হয় না। তোমরা হাইডা করে আসছিলা, হাইডা, সাপোজ ধরো হাইডাকে আমরা উপর থেকে দেখতেছি, এটা হচ্ছে হাইপার হাইডার হাইপোস্টোম বা মুখ। এখানে ধরো 3টা কোষিকা আছে, এইটাকে সমান দুই ভাগে ভাগ করা যাবে না। তুমি এদিকে ছুরি চালাও অথবা এদিকে চালাও, একদিকে দুইটা হবে, একদিকে একটা হবে, সমান সমান ভাগে কিন্তু ভাগ হবে না। প্রতিসাম্যতার শর্তই হয়েছে সমান ভাগে ভাগ করতে হবে। কয়টা খণ্ড হবে ডাজেন্ট ম্যাটার, বাট খণ্ডগুলো হতে হবে সমান সমান। যদি দুই ভাগে ভাগ করতে পারো, এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এই পার্শ্বীয় পার্শ্ব সমান, এটা দুই ভাগে ভাগ করছো। এইটার ক্ষেত্রে দেখো আমরা অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। আমরা এই যে জন্মদিনের কেক কাটি না, অথবা পিৎজা কাটে না, পিৎজা জন্মদিনের কেক কিন্তু এইভাবে কাটে, অথবা পিৎজা কিন্তু এইভাবেই কাটে, মাঝখান থেকে কাটে। আমরা কি এক কাজ করতে পারি, কেন্দ্র থেকে ছুরি চালাইতে পারি, এদিকে একটা, দেখো এখন কিন্তু সে 3 ভাগে ভাগ হয়ে গেছে, সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে, সমান 3 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। আমরা কেন্দ্র থেকে কাটছি, একদম কি ছুরিটা একদম এ পাশ টু ওই পাশ চালাই নাই, আমরা কেন্দ্র থেকে ছুরি চালাইছি, যে এইখান থেকে ছুরি চালাইছি। এইটার ক্ষেত্রেও দেখো, আমরা যদি কেন্দ্র থেকে ছুরি চালাই, এটার ক্ষেত্রে যদি কেন্দ্র থেকে ছুরি চালাই, দেখো ধরো এইটুকু কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, 5টা ভাগে ভাগ হয়ে গেছে। 5টা ভাগ সমান সমান কেন্দ্র থেকে করছি। তাহলে দেখো, যদি বৃত্তের কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত যাই, এটা কি বলে? ব্যাসার্ধ, ইংরেজি কি? রেডিয়াস। এই রেডিয়াস থেকে আছে রেডিয়াল, রেডিয়াল, ঠিক আছে? রেডিয়াল, রেডিয়াস থেকে কি আসে? রেডিয়াল। রেডিয়ালের বাংলা হয় ওরিও। রেডিয়ালের, এটা ওরিও একটা কঠিন শব্দ, ওরিও, রেডিয়াল শব্দ ওরিও, মূল শব্দ রেডিয়াস। রেডিয়াস কি? যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। ওই আমরা কিন্তু কেন্দ্র থেকে ছুরিটা দুইটা, এই যে পরিধি পর্যন্ত আসছি, খণ্ড করছি। এখানে খণ্ড কয়টা হয়েছে? 5টা। এটাকে আমরা বলবো পঞ্চ ওরিও প্রতিসম। যে ওরিও, এটা কি কয়টা ভাগ করছি? 5টা। কোন ভাবে কাটছি? কোন পদ্ধতিতে? রেডিয়াল পদ্ধতিতে। এটাকে বলবো পঞ্চ ওরিও
সিওমেট্রি বা পঞ্চরীয় প্রতিসম, অথবা ইংরেজিতে বলে পেন্টা রেডিয়াল সিওমেট্রি। পেন্টা মানে 5। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কি হবে বলো? পূর্ণাঙ্গ প্রাণী হবে পঞ্চ অরীয় প্রতিসম। এটা অরীয় প্রতিসম এবং 5 ভাগে ভাগ করছি, এটাকে বলবো পঞ্চ অরীয় প্রতিসম। এই অরীয় প্রতিসম যদি তুমি 3 ভাগে ভাগ করো, তুমি বলবা কি ত্রি অরীয় প্রতিসম। যেরকম এই যে এই উদাহরণে এটাকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। কোন পদ্ধতিতে? লম্বালম্বি ভাগ করছি? না, লম্বালম্বি করে নাই, কেন্দ্র থেকে রেডিয়াল ভাবে। এটাকে বলবো কি রেডিয়াল সিওমেট্রি। ঠিক আছে, এটা বলবো ত্রি অরীয় প্রতিসমতা। আর এখানে 5 ভাগে ভাগ করছে, এটা কি প্রতিসমতা? পঞ্চরীয় প্রতিসমতা। তো মনে বাস তারা মাছ যে আছে, এটা একটা পূর্ণাঙ্গ প্রাণী। তারা মাছ বা স্টার ফিশ একটা পূর্ণাঙ্গ প্রাণী। তারা আমরা স্টার আঁকি 5টা বাহু দিয়ে, তো এটা পঞ্চরীয় প্রতিসম। লার্ভার নাম বাইপিনারি, এখানে 2 আছে। বাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, কাহিনী শেষ। দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দশা দ্বিপার্শ্বীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী কি? পঞ্চরীয় প্রতিসম। প প মিল আছে, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয়, পূর্ণাঙ্গ প্রাণী প প, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম। লার্ভা দশা হচ্ছে বাইপিনারিয়া। বাইপিনারিয়ার মধ্যে বাই আছে, বাই মানে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, তাহলে এদের প্রতিসমতা কিন্তু ক্লিয়ার। আর বাইপিনারিয়া লার্ভা বড় হয়ে কি তৈরি করে? স্টারফিশ তৈরি করে। যদি তোমাকে বলি স্টারফিশের লার্ভা দশার নাম কি, কি হবে? বাইপিনারিয়া। ঠিক আছে, বাইপিনারিয়া, লার্ভা দশার নাম বাইপিনারিয়া। আচ্ছা, পরে আমরা আগাই। দেখো এই যে প্রাণীগুলো যে আছে, এই যে স্টারফিশ, এরা কিন্তু মাটির ভাবে এভাবে থাকে, মাটিতে থাকে, ধরে হাঁটতেছে। তো তাদের 2টা তল আছে, নিচের দিকে একটা তল যেটা মাটিকে স্পর্শ করে থাকে, বা নিচের দিকে যেটা থাকে, আরেকটা হচ্ছে এই তল, একটা এই তল, একটা এই তল। এটাকে আমরা বলবো মৌখিক তল, কারণ এদিকে নিচের দিকে মুখ থাকে। এই পরে প্রাণীদের নিচের দিকে মুখ থাকে। তোর এই যে প্রাণী, এটা হাতটা হচ্ছে প্রাণী, এই নিচের দিকে মুখ থাকে, তো এটাকে বলবো মৌখিক তল। আর এটাকে বলবো বিমৌখিক, মানে মৌখিকের উল্টা, বিমৌখিক। তাহলে আমরা লিখতে পারি 2টি তল। এদের ক্ষেত্রে আমরা 2টি তল দেখতেছি, 2টি তল, 2টি তল। একটাকে বলতেছি আমরা মৌখিক। মৌখিক শব্দের অর্থ হলো ইংরেজি হচ্ছে ওরাল। মৌখিককে বলা হয় ওরাল। ওরাল, ওরাল শব্দের অর্থ মৌখিক। আরেকটাকে বলে অ্যাবওরাল বা বিমৌখিক, মানে মৌখিকের উল্টা, বিমৌখিক। বিমৌখিক এটাকে বলে অ্যাবওরাল। অ্যাবওরাল, বিমৌখিক। আচ্ছা, ওরাল শব্দের অর্থ মৌখিক, এটা মনে রাখবে, কিন্তু সামনে আসবে। ওই যে মেয়েরা জন্ম নিয়ন্ত্রণের জন্য ওরাল পিল খায়, ট্যাবলেট যে খায়, ওটাকে বলে ওরাল পিল। ওরাল পিল আবার ইনজেকশনের মধ্যে দেওয়া যায়। পিল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ইনজেকশনের মধ্যে নিতে পারে, অথবা কেউ মুখ দিয়ে খাইতে পারে ট্যাবলেটটাকে, ওটাকে বলে ওরাল পিল। তাহলে ওরাল মানে কি? মুখ। আচ্ছা, এই ওরাল তলে, ধরো স্টারফিশের ওরাল তলে, মৌখিক তলে কি কি থাকে? মৌখিক তলে তার মুখ থাকে, কারণ এই জন্যই তো তার নাম মৌখিক তল। মৌখিক তলে মুখ থাকে। এন্ড মৌখিক তলে একটা জিনিস থাকে, সেটাকে বলে এম্বুল্যাক্রাল খাস। কঠিন নাম, এম্বুল্যাক্রাল খাস। এম্বুল্যাক্রাল খাস। আরেকটা জিনিস থাকে, সেটাকে বলে নালিকা পা। নালিকা পা। আর বিমৌখিক তলে থাকে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো মেড্রোপোরাইট, মেড্রোপোরাইট। আরেকটা হলো পায়ু। তো মুখ তো বুঝাই যেতেছে, মুখ থাকে। এম্বুল্যাক্রাল খাসটা কি? এম্বুল্যাক্রাল খাস, নালিকা পা, আমরা একটু পরে চিত্র আঁকবো। আর তার আগে দেখে বলি মেড্রোপোরাইট কি। এই মেড্রো শব্দের অর্থ হলো মাদার। মেড্রো শব্দের অর্থ কি? মেড্রো শব্দের অর্থ হচ্ছে মাদার, মাদার। আর এখানে আছে পোরাইট। পোরাইট মানে পোর, পোর মানে ছিদ্র, মাদার ছিদ্র, বড় ছিদ্র। সবচেয়ে বড় ছিদ্র যেটা, সেটাকেই বিমৌখিক তলে থাকে, এটাকে বলে মেড্রোপোরাইট। যেরকম ধরো আমাদের কতগুলো ছোট ছোট গ্রুপ আছে কোর্সের, যে অনুজীব কোর্স, এখানে ধরো 150 মানুষ আছে কোর্স করতেছে। আবার ধরো অন্যান্য 2-1টা গ্রুপ আছে, যে উদ্ভিদ সাহিত্যের কোর্স গ্রুপ আছে,
অথবা ধরো 26 তোমরা এসএসসি 26 এর একটা মানে পাবলিক গ্রুপ আছে এরকম। তো ধরো একটা ক্লাস দিলাম অনুজীবের, বললাম আজকে মাদার গ্রুপে পোস্ট দিবা, তার মানে কি যে গ্রুপে লাইভ হইতাছে ওটা ধরো অনুজীবের গ্রুপ, ওইখানে ধরো মেম্বার আছে 150, আমি বলতেছি আজকে মাদার গ্রুপে পোস্ট দিবা। এটার মানে কি আমাদের যে একটা বড় গ্রুপ আছে যেখানে 33,000 মেম্বার, ওইখানে পোস্টটা দিতে হবে। মাদার গ্রুপ মানে কি সবচাইতে বড় যে গ্রুপটা ওটা বলে মাদার গ্রুপ। আর কিছু সাব গ্রুপ থাকতে পারে, ঠিক আছে, বেস অনুযায়ী সাব গ্রুপ থাকতে পারে অথবা অধ্যায় অনুযায়ী সাব গ্রুপ থাকে। তো মাদার গ্রুপ মানে কি সবচেয়ে বড় যে গ্রুপ। তো এইখানেও মেড্রু, মেড্রু শব্দ তো মাদার, সবচেয়ে যে বড় ছিদ্রটা আছে বিমুখিত হলে ওটাকে বলে মেড্রোকোরাইট। দেহের পানিগুলো এটা দিয়ে বের হয়, ঠিক আছে, দেহের যে পানি একটু পরে দেখবো, দেহে পানি ঢুকে, এই পানি বের হয়, পানি নির্গত হয়, পানি নির্গত, পানি নির্গত হয়, মেড্রোকোরাইট দিয়ে কি হয় পানি নির্গত হয়। আর এটা তো বুঝলাই পায়ু তো পায়ুই। আচ্ছা এইখানে আমরা একটু দেখবো, এই তিনটা জিনিস একটু দেখবো। আমি এখানে লিখে ফেলি মুখ, এমব্রায়োকাস, নালিকা পা। এটার জন্য আমার একটা চিত্র আঁকতে হবে। দেখো স্টারফিশের ক্ষেত্রে পাঁচটা বাহু, তার আছে পাঁচটা বাহু। তো পাঁচটা বাহুর জন্য পাঁচটা বড় বড় নালী আছে। দেখো পাঁচটা বাহুর জন্য পাঁচটা নালী। ভিতরে কি আছে দেখতেছি, এটা ধরো একটা স্টারফিশ, এটা তার বাহু ছিল, এটা তার আরেকটা বাহু ছিল, এটা তার আরেকটা বাহু, এটা তার আরেকটা বাহু। আমরা ভিতরটুকু দেখতেছি, এটা হলো আরেকটা বাহু, আর এটা হলো লাস্টের বাহু। আমরা ভিতরে কি আছে দেখতেছি। এখন এই বাহুগুলোর সাথে না নালিকা পা যুক্ত আছে, নালিকা পা, এরকম কিছু টিউব আছে, এটাকে বলে কি টিউব ফুট, নালিকা পা যুক্ত দুই পাশে আছে। আচ্ছা আমি তারা করে রাখি, একচুয়ালটা দরকার নেই, আপাতত বুঝলি হইল। এরকম এই যে ছোট ছোট যে আঁকতেছি, ছোট ছোট এগুলো হচ্ছে নালিকা পা, এগুলো চলনের সহায়তা করে। যেহেতু চলন, নালিকা পা যেহেতু পা কথা আছে, তাহলে অবশ্যই সে চলনের সহায়তা করে, চলন, ঠিক আছে। আর এই নালিকা পা দিয়া তোমার পানি প্রবেশ করে, এটাতে কি করে ওয়াটার প্রবেশ করে। আর ওয়াটারের সাথে কিন্তু পুষ্টি, খাবার, জনন কোষ এগুলো কিন্তু থাকে, তাহলে সে খাদ্য গ্রহণের সহায়তা করে, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, ঠিক আছে। আর যেহেতু এই পানির সাথে খাদ্য প্রবেশ করে, খাদ্য প্রবেশ করে এবং অক্সিজেনও কিন্তু প্রবেশ করে, তার মানে সে শ্বসনেও সহায়তা করে। এই নালিকা পা কিন্তু কি শ্বসনেও সহায়তা করে। দেখো এই নালিকার কাজ কিন্তু অলরেডি তিনটা করে ফেলছে। চলনের সহায়তা করে, পা যেহেতু বলছে তার মানে সে চলনের সহায়তা করে। এই দিক দিয়ে পানি প্রবেশ করে, নালিকা পা দিয়ে পানি প্রবেশ করে, তার মানে সে খাদ্য, পানির সাথে থাকে খাদ্য, পানির সাথে থাকে অক্সিজেন, তার মানে সে খাদ্য গ্রহণ এবং শ্বসনের সহায়তা করে। আচ্ছা তো এই যে নালিকা পা এদিক দিয়ে পানি প্রবেশ করে, এখানে কেন্দ্রীয় একটা নালী আছে যেখানে পানিগুলা গিয়ে মিশে, ঠিক আছে। এই পুরোটা সবগুলোর মধ্যে কিন্তু এরকম এরকম আছে, আমরা রাখতেছি না, সবগুলোর মধ্যে কিন্তু এরকম এরকম আছে, সবগুলোর উভয় পাশে কিন্তু এরকম টিউব ফুড আছে, এন্ড এগুলো মিশছে একটা সেন্টার নালীর মধ্যে। এই যে দেখো একটা সবগুলো একটা নালী আছে, এইগুলা কি, এইগুলো এই নালীটা কি যাবে বলতো, পানি যাবে। এই যে পানিগুলো যে প্রবেশ করতেছে এই নালী, এই যে নালীটা, এই কেন্দ্রীয় সেন্টারে যে নালীটা আছে, এই নালীটাই যে এই নালীটা তাহলে কি পানির নালী। এই নালীটা কিসের নালী, পানির নালী। তো এটাকে আমরা বলবো ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম অথবা পানি সংবহন তন্ত্র। সবগুলা নালী, সবগুলা ওয়াটার ক্যানেল, সবগুলা ওয়াটার ক্যানেল একসাথে মিলে তৈরি করছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। সবগুলা ওয়াটার ক্যানেল, এই যে এখানে পাঁচটা ওয়াটার ক্যানেল আছে, এইটা একটা নালী, এটা একটা নালী, এটা একটা নালী, এটা একটা নালী, এটা একটা নালী, সবগুলাকে একত্রে আমরা তন্ত্র বলতেছি, কারণ তন্ত্র মানে জটিল বোঝায়। পরিবারের সময় পড়াইছিলাম নালী তন্ত্র, এখানে বলছিলাম জটিলতা বোঝাতে ব্যবহৃত হয় তন্ত্র, তন্ত্র মানে জটিলতা বোঝায়। তাহলে এখানে পানি সংবহন, তো
তন্ত্র তৈরি করছে, সিস্টেম তৈরি করছে, সমস্ত ওয়াটার ক্যানেলগুলা ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি করছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেকবার পরীক্ষা আসছে। পানি সংবহন তন্ত্র দেখা যায় কোন পর্বের পানিতে? উত্তর হচ্ছে একাইনোডার্মাটা। আর নালীতন্ত্র বললে কিন্তু উত্তর হবে পরিফেরা। এই দুটো জিনিসের মধ্যে প্যাচ লাগেও না। 1 নম্বর পর্বে পাওয়া যায় নালীতন্ত্র। তো এম্বোরেক্টাল খাস, এখানে এম্বোরেক্টাল মানে এভিনিউ, এভিনিউ মানে আরামে আয়েসে হাঁটার যে রাস্তা, কৃত্রিম ভাবে তৈরি একটা রাস্তা এভিনিউ বলে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, এই যে এইখানে দুইটা জিনিস আছে, খাস মানে কি? খাস মানে বাস। দুইটা আঙ্গুলকে যদি আমরা এক করি তাহলে দেখো মাঝখানে একটা বাস তৈরি হয়েছে না, একটা খাস তৈরি হয়েছে না? দুইটা আঙ্গুলকে ধর এক করলাম, এখন এখানে কি হয়েছে? একটা বাস বা খাস আছে না? এখানে কিন্তু একটা খাস তৈরি হয়ে গেছে। এরকম ভাবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দুই দিকে থাকে, মাঝখানে একটা খাস তৈরি করে। বাইরে থেকে দেখে মানে একটা খাস বা ভাস। দুই দিকে নালিকা পা আছে, এগুলোকে তুমি গাছের সাথে তুলনা করো, মানে রাস্তার দুই পাশে গাছ। এটা একটা খাস, কারণ দুইটা জিনিস একত্রে হলে এখানে একটা খাস তৈরি হয়। মৌখিক তলে এরকম দুইটা জিনিস, দুইটা পার্ট একত্রিত হয়, হয়ে একটা খাস তৈরি হয়। এই খাসটা দেখতে এভিনিউর মতো, জন্য এটাকে বলছে এম্বোরেক্টাল খাস। ডিটেইলসে লাগবে না, তোমাকে জাস্ট বলবে এম্বোরেক্টাল খাস কোথায় দেখা যায়। উত্তর হচ্ছে তারা মাছ বা একাইনোডার্মাটা পরে পানিতে, এইটুকুই আসবে তোমার। তাহলে নালিকা পা, এম্বোরেক্টাল খাস, মুখ বুঝে দিচ্ছি, ঠিক আছে? এম্বোরেক্টাল খাস কি? এম্বোরেক্টাল মানে এভিনিউ, খাস মানে ভাস, আর কিছু লাগবে না। কোন তলে থাকে? এই তিনটা জিনিস কোন তলে থাকে? তিনটা জিনিস কোন তলে থাকে? মৌখিক তলে। আর যেটা বলছিলাম প্যাচ লাগা আমরা কোথায়? নালীতন্ত্র, এটা পরিফেরাতে পাওয়া যায়। পানি সংবহন তন্ত্র কোথায় পাওয়া যায়? 8 নম্বরে পাওয়া যায়। ওকে, এখন দেখো এদের কি রক্ত সংবহন তন্ত্র আছে? পড়াই দিছিলাম, রক্ত সংবহন তো আছে। রক্ত সংবহনের মধ্যে এটা পড়াইছি না যে 5 অর্ধমুক্ত, তারপর 6-9 কি? 6-9 কি? বদ্ধ প্রকৃতির। 7 কি? মুক্ত প্রকৃতির। আর 1 থেকে 4 কি? নাই। 18 নাই, 18 নাই। রক্ত সংবহন 18 নাই, 1 থেকে 4 নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। দেখো পরের পয়েন্ট লিখবা, রক্ত সংবহন তন্ত্র কি? অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। 8 নম্বরে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র নাই, বাট রক্ত থাকতে পারে। রক্ত সংবহন তন্ত্র নাই, তবে দেখো তার আগের জনের কিন্তু ছিল। আমরা কিন্তু এরকম করছিলাম যে আস্তে আস্তে উন্নত হয়, তো দুই একটা বৈশিষ্ট্য ডাউন হইতেই পারে, বুঝছো? তবে এদের রক্ত সংবহন নাই, ঠিক আছে, তবে রক্ত সংবহনের বিকল্প হিসেবে এখানে আরো দুইটা সিস্টেম থাকে। এটাকে বলে হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র থাকে। পেরিহিমালতন্ত্র থাকে। এদের রক্ত সংবহন নাই, ঠিক আছে, বাট এদের বিকল্প হিসেবে, মানে রক্ত সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে হিমালতন্ত্র এবং পেরিহিমালতন্ত্র থাকে। এই হিমালতন্ত্র দিয়া তাদের, আমি বলছি রক্ত সংবহন তন্ত্র নাই কিন্তু রক্ত কিন্তু আছে, এইটা দিয়া রক্ত পরিবাহিত হয়। হিমালতন্ত্র দিয়ে রক্ত পরিবাহিত হয়, এটা মুখস্থের কোনো কিছু না। হিম মানে কি? রক্ত। এই যে হিম মানে রক্ত। তাহলে হিমালতন্ত্র দিয়ে রক্ত পরিবাহিত হয়। আর পেরিহিমাল যে তন্ত্র আছে, এটা দিয়ে তোমার খাদ্যসার জননকোষ পরিবাহিত হয়। অনেক সময় এটা দিয়ে কি করে? খাদ্যসার এবং যে সেক্স সেল আছে, জননকোষ, খাদ্যসার মানে পুষ্টি, আর তোমার জননকোষ, এগুলো পরিবাহিত হয়। আচ্ছা, হিমাল, পেরিহিমাল। পেরি শব্দের অর্থ কি? দেখো, পেরি শব্দের অর্থ হলো অ্যারাউন্ড বা সাইড দিকে। পেরি শব্দের অর্থ পেরি শব্দের অর্থ সাইড দিকে বা অ্যারাউন্ড, সাইড দিকে, অথবা কি অ্যারাউন্ড মানে সাইড দিকে। প্যারা শব্দের অর্থ কিন্তু পাশে, পেরোটিক, যে প্যারা মানে পাশে, আর পেরি মানে কি? সাইড দিকে। দেখো আমি একটু মুছে ফেলি এখানে, হিমালয়ের সাইড দিকে পেরিহিমাল থাকে। এই যে হিমালতন্ত্র, এইখানে আর কি দেখো হিমালতন্ত্র, সাপোজ এটা যেহেতু তার 5টা বাহু, তো ধরো এখানে একটা হিমালতন্ত্র আছে, এখানে
এগুলো রক্ত সংবহনের কাজ করতেছে। এটা ধরো হিমালতন্ত্র, 5টা বাহু না, এই জন্য 5টা দিয়ে দিলাম, 5টা নালী আছে। এটা ধরো হিমালতন্ত্র। এই হিমালতন্ত্রের মধ্যে কি রক্ত পরিবাহিত হবে, সাপোজ এগুলো রক্ত পরিবাহিত হবে, ঠিক আছে। এন্ড এইটাকে ঘিরে, এই হিমালতন্ত্রকে ঘিরে এর চারপাশে থাকবে আরেকটা নালী, ওইটাকে আমরা কি বলবো, পেরিহিমালতন্ত্র। তাহলে দেখো হিমালতন্ত্রের চারদিকে একদম ঘিরে, তাকে ঘিরে রাখছে, তাহলে ওটার নাম কি, পেরিহিমালতন্ত্র। তাহলে এই যে নীলটার নাম হচ্ছে পেরিহিমালতন্ত্র, হিমালতন্ত্রের চারপাশে আছে, এটাকে বলে পেরিহিমালতন্ত্র। এত বেশি লাগবে না, তোমাকে জাস্ট পরীক্ষা আসবে রক্ত সংবহনের বিকল্প হিসেবে কি থাকবে, তুমি বলবা হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র। হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র কোন পর্বে পাওয়া যায়, উত্তর হচ্ছে একাইনোডার্মাটা। আর যদি বৈশিষ্ট্য আসে তুমি জাস্ট লিখে দিবা একাইনোডার্মাটার মধ্যে হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র দেখা যায়, রক্ত সংবহন তো নাই, ঠিক আছে। রক্ত সংবহনের বিকল্প হিসেবে এরা থাকে। এই পর্যন্ত এনাফ। ওকে, তারপর নর্মাল কথাবার্তা বলে বলতেছি না, এগুলো আর বলবো না। যেরকম সিলুম, কি সিলুম, প্রতিসাম্যতা তো বলে দিচ্ছি, সংগঠন মাত্রা, ঠিক আছে। তারপর এন্টারোজোয়া, নন কর্ডেট, এগুলো বলার দরকার নেই, এগুলা এখন বলা, এগুলো বিলাসিতা, তুমি অনেক কিছু পারো। পরে লেখো রেচনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র অনুপস্থিত। পরে লিখবা এই পর্বে কোনো পরজীবী সদস্য নেই, মানে কেউ পরজীবী না, মানে অন্যের উপরে বসবাস করবে এবং অন্যের ক্ষতি করবে এরকম সদস্য তাদের মধ্যে নাই। কোনো পরজীবী সদস্য নেই, কোনো পরজীবী সদস্য একাইনোডার্মাতে নেই, একাইনোডার্মাটাতে কোনো পরজীবী সদস্য নেই। আচ্ছা, লাস্টের পয়েন্ট সেটা হলো সকলেই সামুদ্রিক, সমুদ্রের পানি ছাড়া এরা কখনো বসবাস করতে পারে না, সমুদ্রের পানি ছাড়া তারা বসবাস করতে পারে না। স্বাদু পানি বা নদীর পানি, পুকুরের পানিতে এরা থাকবে না কখনোই। এজন্য যদি কখনো বলে সকলেই সামুদ্রিক কোন পর্ব, উত্তর হবে একাইনোডার্মাটা। অন্যান্য পর্বে দেখবা কি কিছু স্বাদু পানিতেও থাকে, কিছু বেশিরভাগ থাকে লবণাক্ত পানিতে। যেরকম পরিফেরা 150 প্রজাতির কি স্বাদু পানি, বাকিরা সামুদ্রিক। নিডারিয়া 20 প্রজাতি স্বাদু পানি, বাকিরা সামুদ্রিক। বাট এরা 100% সামুদ্রিক, 100% বা সকলেই সামুদ্রিক। কারা? একাইনোডার্মাটা। আচ্ছা, এটার ব্যাখ্যা দিতে হবে, এটার ব্যাখ্যা একটু পরে আসতেছি। আর এর আগে উদাহরণ লিখে ফেলি, তারপরে একটা ব্যাখ্যা আছে কেন সামুদ্রিক, এটার উত্তর দিয়ে ক্লাস শেষ। উদাহরণের মধ্যে আমরা লিখব তারা মাছ, তো দেখিয়ে ফেললাম তারা মাছ। তারপর সমুদ্র শসা এন্ড সি আর্চিন, এই তিনটা উদাহরণ খুবই ট্রেডিশনাল। এই সি আর্চিনের লগে তুমি একটা জিনিস প্যাচ লাগাই দিবা, সেটা হচ্ছে সি এনিমন। এটা অলরেডি প্যাচের, এটা স্টুডেন্টরা প্যাচ লাগাই। এনিমন এটা হচ্ছে পর্ব নাম্বার 2, পর্ব 2 অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণী। পড়ছিলাম সির জলে হাইড্রা, সিতে ছিল সি এনিমন, এখানে কিন্তু সি আর্চিন কিন্তু আবার কোথায়, একাইনোডার্মাটা। তোমরা তো কোষ বিভাজন পড়ছো, কোষ বিভাজনের মধ্যে ছিল না টমান হান্ট, হ্যাঁ কি জানি টিম হান্ট সি আর্চিনে সর্বপ্রথম কি আবিষ্কার করছে, সাইক্লিন প্রোটিন আবিষ্কার করছিল, মনে আছে? মনে থাকার কথা। সি আর্চিন একাইনোডার্মাটার প্রাণী, ওইখানেও বলছিলাম আমি কোষ বিভাজন পড়ানোর সময় বলছিলাম সি আর্চিন একাইনোডার্মাটার প্রাণী। এই প্রাণীতে সর্বপ্রথম টিম হান্ট কি সাইক্লিন প্রোটিন আবিষ্কার করছিল। কোষ বিভাজনের পড়াটা এটা, টিম হান্ট সি আর্চিনে সর্বপ্রথম সাইক্লিন প্রোটিন আবিষ্কার করছে। আচ্ছা, এই দুইটা আমাদের কিন্তু প্যাচ লাগানো যাবে না, এই দুইটা কিন্তু প্যাচের প্রশ্ন। এখন লাস্টের প্রশ্ন, সেটা হচ্ছে কেন সামুদ্রিক, আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। কেন সামুদ্রিক, সবাই কেন সামুদ্রিক বা কেন তারা স্বাদু পানিতে থাকে না, এটার উত্তর দিতেছি। এটার আগে তোমাকে একটু অবিশ্রম বুঝতে হবে। কেন সামুদ্রিক, এটার উত্তর হলো এরা অসমো রেগুলেশনের অক্ষম, অসমো রেগুলেশনে অক্ষম, এরা অসমো রেগুলেশনে অক্ষম, এজন্য সকলে সামুদ্রিক। বিষয়টা কি, অসমো শব্দের অর্থ অসমোসিস,
এখানে রেগুলেটর আছে, রেগুলেটর, রেগুলেট মানে নিয়ন্ত্রণ, মানে বাড়ানো কমানো, এই যে ফ্যানের মধ্যে থাকে রেগুলেটর। অসমোরেগুলেশন, শন মানে কি? প্রক্রিয়া। তো রেগুলেট মানে নিয়ন্ত্রণ, রেগুলেট মানে কি? নিয়ন্ত্রণ। তো অবিশ্রবণ নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বলে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশনে অক্ষম, একাইনোডার্মাটার প্রাণীরা কিন্তু অসমোরেগুলেশনে কি? অক্ষম। এজন্য তারা স্বাদু পানিতে থাকতে পারে না। বিষয়টা একটু পরে বুঝবা। বিষয়টা এরকম, এর জন্য তোমাকে অসমোসিস বুঝতে হবে। অসমোসিস জিনিসটা এরকম, ধরো তোমার এখানে দুইটা পাত্র আছে, এখানে 2 লিটার পানি, এখানে 2 লিটার পানি। এইখানে ধরো 20 গ্রাম লবণ, এখানে ধরো 10 গ্রাম লবণ। এটা হচ্ছে 2 লিটার পানি, H2। সবসময় পানি চলাচল করতে পারে, মানে দ্রাবক চলাচল করতে পারে। দ্রাবক বা পানি চলাচল করতে পারে, তাহলে বলো তো এ পাত্র আর বি পাত্র, এখন পানি কোন দিকে যাবে? এ থেকে বি, এ থেকে বি, কে কে পক্ষে আসো? এ থেকে বি, বি থেকে এ, কে কে? আর বাকিরা কই? বাকিরা কি তাহলে? বি থেকে এর দিকে যাবে। সবসময় মনে রাখবা গণদ্রবণ কোনটা বলো তো? এটা, এই যে লবণ এখানে বেশি, তার মানে এই পানিটা বেশি তিতা, তার মানে এটা হচ্ছে গণদ্রবণ, গণদ্রবণ। আর এটা হচ্ছে পাতলা দ্রবণ, কারণ এটা পানি সেম, লবণ কম, তিতা কম, তাহলে এটা কম ঘন, পাতলা দ্রবণ। মনে রাখবা পানি সবসময় গণদ্রবণের দিকে যায়। H2O মানে দ্রাবক সবসময় কই যায়? গণদ্রবণের দিকে যায়। এটা মনে রাখবা, এটা কিন্তু লাগবে আমার একটু পরেই। পানি সবসময় কোন দিকে যায়? গণদ্রবণের দিকে যায়। অবিশ্রবণের সংজ্ঞা এটাই। অবিশ্রবণ, অবিশ্রবণের সংজ্ঞা কি? পাতলা দ্রবণ থেকে দ্রাবক অণু গণদ্রবণের দিকে যাওয়াকে অবিশ্রবণ বলে। পানি সবসময় যাবে, লবণ কিন্তু যাবে না, পানি যাবে। আচ্ছা, এখন দেখো এটা ধরো সমুদ্র, এটা হচ্ছে লবণাক্ত পানি, লবণাক্ত পানি। আর এটা ধরো স্বাদু পানি, এটা ধরো স্বাদু পানি। লবণাক্ত পানিতে অনেক পরিমাণ লবণ আছে। আমি ধরে নিলাম এখানে 10 একক লবণ আছে, এখানে কম পরিমাণ লবণ আছে বা লবণ নাই। ধরে নিলাম এখানে 3 একক বা 2 একক লবণ আছে, 2 একক। সমুদ্রের পানিতে থাকে তারা মাছ। তারা মাছের শরীরে লবণের পরিমাণ, তার শরীরটাই লবণাক্ত, লবণের পরিমাণ সমুদ্রের সাথে মিলে বা খাপ খায়, বুঝছো? তো এর শরীরেও ধরো আমি 10 একক লবণ আছে, মানে তার গঠনটা এরকম লবণাক্ত। এখন দেখো সে যে পানিতে থাকে, লবণাক্ত পানিতে, সেইখানে 10 একক লবণ, আবার তার শরীরের ভিতরটা কত? 10 একক লবণ। মিলে গেছে, সমস্যা নাই। বাট এইখানে 2 একক। বাট এই মাছটাকে তুমি যদি এই স্বাদু পানিতে নিয়ে আসো, তার ভিতরে কত একক? 10 একক। বাট এখানে কত একক? 2 একক। অবিশ্রবণ কি বলে? গণদ্রবণের দিকে কি করবে? পানি ঢুকবে। তাহলে গণদ্রবণ কোনটা? মাছের শরীর না? মাছের শরীরে কিন্তু এখানে দেখো 10 আর এখানে 2, কে গণ? মাছের শরীর গণ। তো মাছের শরীরে পানি ঢোকা শুরু করবে, মাছের শরীরে পানি ঢোকা শুরু করবে। মাছের কোষগুলো আস্তে আস্তে ফেটে যাবে, লাইসিস হয়ে যাবে। মাছের কোষগুলা লাগবে না, মাছের শরীরগুলা, মাছের কোষগুলা পানির কারণে ফুটতে যাওয়া শুরু করবে, নষ্ট হওয়া শুরু করবে, মাছটা মারা যাবে। এজন্য তারা মাছ বা একাইনোডার্মাটার কোনো প্রাণীকে তুমি স্বাদু পানিতে পাবা না। নদী অথবা মোহনা, মোহনা হইছে নদী এবং সাগরের সংযোগস্থল, এটা বলে মোহনা। মোহনায় এবং নদীতে মানে স্বাদু পানিতে তুমি একাইনোডার্মাটার পানি পাবা না, কারণ এখানে তারা মারা যাবে, বুঝছো? তাহলে এখানে কিন্তু অবিশ্রবণ সে করতে পারে নাই। যদি সে দেহ থেকে লবণটা বের করে দিতে পারতো, তাহলে কিন্তু সে এখানে টিকে থাকতো। আমরা কিন্তু পারি, আমরা কিন্তু অসমোরেগুলেশনে সক্ষম, কারণ আমরা মূত্রের মাধ্যমে, গামের মাধ্যমে লবণকে কিন্তু বাইর করে দিতে পারি, বাট তারা কিন্তু লবণকে বের করে দিতে পারে না। এজন্যই বলছে এরা অসমোরেগুলেশনে অক্ষম। এই অক্ষমতার জন্যই তারা স্বাদু পানিতে বাঁচতে পারে না, অথবা কি টিকতে পারে না, কথা বুঝছো? এজন্য সকলেই সামুদ্রিক। আশা করি ক্লিয়ার, ঠিক আছে?